প্রিয় শিক্ষার্থীরা, পিন্টু দাসের বাংলা পড়াশোনা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমাদের যদি আমার পড়াশোনা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আজ আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত একটি উল্লেখযোগ্য কবিতা, আধুনিক কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতাটি নিয়ে আলোচনা করব। তার আগে কবি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নিই। সমর সেনের জন্ম 1916 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর কলকাতার বাগবাজারে। তার পিতামহ ছিলেন দীনেশচন্দ্র সেন। তিনি ছিলেন বিখ্যাত বাংলা সাহিত্যের গবেষক। পিতা ছিলেন অরুণচন্দ্র সেন, মাতা চন্দ্রমুখী, যিনি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্ধু জগদীশনাথ রায়ের দৌহিত্রী অর্থাৎ নাতনি। পিতামাতার সপ্তম সন্তান ছিলেন কবি সমর সেন। স্বাভাবিক কারণেই জন্মসূত্রে এক সাহিত্যিক পরিমণ্ডলে তিনি বড় হয়ে উঠেছিলেন এবং পেয়েছিলেন এক সাহিত্যিক মনস্ক ও সাহিত্যিক প্রতিভা। তিনি ছিলেন ব্রিলিয়ান্ট ছাত্র। 20 বছর বয়সে বিএ পাস করেন। সালটা 1936 সাল। তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। 22 বছর বয়সে এমএ পাস করেন 1938 খ্রিস্টাব্দ তখন। সেখানেও তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন এবং স্বর্ণপদক পান। পেশাগত জীবনে স্থায়িত্ব লাভ করেননি তিনি। একাধিক পত্রিকার সম্পাদক ছিলেন। কখনো বিদেশে গিয়ে দোভাষীর কাজও করেছেন। তো তিনি বুদ্ধদেব বসুর কবিতা নামক পত্রিকার সহ সম্পাদক ছিলেন এবং শেষ জীবনে নিজের সম্পাদিত পত্রিকা ফ্রন্টিয়ারের সম্পাদক ছিলেন। মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন এই কবি। তিনি তার কবিতা প্রকরণেও এক নতুনত্বের ছাপ রেখেছিলেন। গদ্য ছন্দে তিনি কবিতা রচনা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা সম্পর্কে বলেছিলেন, সমর সেনের কয়েকটি কবিতাতে গদ্যের রূঢ়তার ভিতর দিয়ে কাব্যের লাবণ্য প্রকাশ পেয়েছে। কয়েকটি কবিতা হলো তার জীবনের প্রথম রচিত কাব্যগ্রন্থের নাম। তার জীবনে রচিত প্রথম কবিতা প্রকাশ পায় 1933 খ্রিস্টাব্দে শ্রীহর্ষ পত্রিকায়। তার কাব্যজীবন কিন্তু দীর্ঘায়িত ছিল না, সংক্ষিপ্ত ছিল। 1934 থেকে 1946 এই 12 বছর ছিল তার কাব্যের জীবন তথা সাহিত্যিক জীবন। তার প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা 1937 সালে প্রকাশ পায়। এই কবিতাটি প্রকাশ করেন তিনি ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত স্বর্ণপদক বেচে। উৎসর্গ করেন কমিউনিস্ট নেতা মুজফ্ফর আহমেদকে। তার কাব্য কবিতার মধ্যে টি.এস. এলিয়টের প্রভাব রয়েছে। আমাদের আলোচ্য মহুয়ার দেশ কবিতাটি মোট 2টি স্তবকে বিভক্ত। 22টি পংক্তি রয়েছে মোট। প্রথম স্তবকে রয়েছে 14টি পংক্তি এবং দ্বিতীয় স্তবকে রয়েছে 8টি পংক্তি। 1937 সালের 21 বছর বয়সে তিনি এই কবিতাটি লেখেন। এই কবিতার প্রেক্ষাপট একটা রয়েছে। প্রেক্ষাপট হলো তিনি বিহারের ছোটনাগপুর অঞ্চলে যে সাঁওতাল পরগনা, সেই সাঁওতাল পরগনা তার ছিল শান্তির নীড়, স্বপ্নের দেশ। যে সাঁওতাল পরগনায় এখানে মহুয়ার দেশ হিসাবে উল্লিখিত হয়েছে। মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন কবি সমর সেন। স্বাভাবিক কারণে বাস্তবতার প্রতি ঝোঁক ছিল তার, বা রোমান্টিকতা বিরোধী ছিলেন। কিন্তু রোমান্টিক বিরোধী হলেও নিসর্গ প্রাকৃতিক সৌন্দর্য থেকে তিনি নিজেকে সরিয়ে রাখতে পারেননি। কেননা নাগরিক জীবনে ক্লান্তি, অবসাদ
একঘেয়েমি তাকে বিধ্বস্ত করেছিল এবং বারবার নিয়ে গিয়েছিল প্রকৃতির কোলে। সাঁওতাল পরগনার নিসর্গ সৌন্দর্য তাকে নতুনভাবে জীবনযাপন করার স্বপ্ন দেখিয়েছিল, জুগিয়েছিল নতুনভাবে বাঁচার রসদ। তাই এই পরগনার প্রতি কবির একটা বিশেষ টান বা আকর্ষণ ছিল। ধূসর পাহাড়, সাঁওতালদের পরিচ্ছন্ন গ্রাম, মাদলের শব্দ, ভোরবেলার মুরগির ডাক, মহুয়ার গন্ধ সমর সেনকে বিশেষভাবে মুগ্ধ করত। কবির কাছে এই সাঁওতাল পরগনা বা তার কথিত মহুয়ার দেশ ছিল তখন তার কাছে স্বপ্নের শহর। কবির এই স্বপ্নের অলকাপুরী কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি, কেননা একসময় সেখানে স্থাপিত হয় কয়লা খনি, বসে ধনতন্ত্রের থাবা, আসে ব্যবসায়ী মানুষ, ধোঁয়াশায় ক্রমশ ঢেকে যায় কবির স্বপ্নের দেশ সাঁওতাল পরগনা। আদিম প্রকৃতি ও তার মাটির সন্তানেরা কৃষিকাজ ছেড়ে পরিণত হয় শ্রমিকে, হারিয়ে যায় সাঁওতালদের চির তারুণ্য, তাদের প্রাণপ্রাচুর্য, তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের সবুজের স্বপ্ন। যান্ত্রিকতা, নগর সভ্যতা, ব্যবসায়ী সভ্যতা কিংবা শিল্প সভ্যতা তাদের ক্রমশ বর্ধমান মুনাফার লোভ ও শোষণের দ্বারা সেই প্রাণবন্ত মহুয়ার দেশকে পরিণত করেছিল এক যেন জীবন্ত শ্মশানে। কবির যৌবনের উপবন সাঁওতাল পরগনার দ্রুত এই পরিবর্তন মেনে নিতে পারেননি, আর মেনে নিতে পারেননি বলেই তিনি মহুয়ার দেশ কবিতাটি রচনায় অনুপ্রাণিত হন। একদিকে প্রাকৃতিক অবক্ষয়, প্রাকৃতিক স্বপ্নের ভাঙন প্রত্যক্ষ করেন কবি, অন্যদিকে নগর সভ্যতার বিস্তারে বিষণ্ণ হয়ে পড়েন কবি। আর এই মনের মধ্যে থাকা স্বপ্ন ও তার ভাঙন এ নিয়েই গড়ে ওঠে বা রচিত হয় তার মহুয়ার দেশ কবিতাটি। মহুয়ার দেশ কবিতাটির মূল ভাব যদি বলতে হয় তাহলে তারই লেখা অন্য কবিতার দুটো চরণ আমাদের মাথায় আসে। তিনি বলেছেন, তিলে তিলে মৃত্যু, রুদ্ধশ্বাস মৃত্যু আমাদের প্রাণ, দিকে দিকে আজ হানা দেয় বর্বর নগর। সমর সেনের উপলব্ধি ছিল এরকমই। কিরকম না, নাগরিক সভ্যতা যেন আমাদের প্রাণ প্রাচুর্যকে গ্রাস করে নিচ্ছে। আমাদের আলোচ্য মহুয়ার দেশ কবিতাতেও এই অনুভূতিরই বহিঃপ্রকাশ ঘটেছে। সৌন্দর্য পিয়াসী কবি রোমান্টিক সৌন্দর্যের জগতে তথা প্রাকৃতিক সান্নিধ্যে শান্তি পেতে চান, কিন্তু নাগরিক জীবনের যান্ত্রিকতা, প্রাণহীনতা, ভণ্ডামি, অন্তঃশাসনতা, হতাশা, অবসাদ, ক্লান্তি কবিকে ব্যথিত করে। সৌন্দর্যের জগৎ থেকে ফিরিয়ে আনে নাগরিক জগতের রূঢ় বাস্তবতায়। কবি চান আসলে এমন এক দেশে যেতে যেখানে প্রকৃতি রয়েছে, যে প্রকৃতির মধ্যে নাগরিক জীবনে ক্লান্তি, গ্লানি, হতাশা, বিষাদ সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। মহুয়ার দেশ কবিতাটি দুটি স্তবকে বিভক্ত। প্রথম স্তবক 1 সংখ্যা দ্বারা নির্দেশিত হয়েছে এবং দ্বিতীয় স্তবকটি 2 সংখ্যা দ্বারা নির্দেশিত হয়েছে। প্রথম স্তবকে রয়েছে কবির কল্পনার যে মহুয়ার দেশ, সেই মহুয়ার দেশের কথা, যে কল্পনার রাজ্যে বারবার হানা দিয়েছে নগর সভ্যতা। আর 2 সংখ্যা নির্দিষ্ট দ্বিতীয় স্তবকে রয়েছে কবির সেই কল্পনার সৌন্দর্য জগৎ তথা কল্পনার অলকাপুরী বা স্বপ্নের অলকাপুরী মহুয়ার দেশে নাগরিক জীবনের প্রবেশ করেছে কিভাবে এবং কবির স্বপ্নকে কিভাবে ভেঙে
খান খান করেছে তার কথা। এবার কবিতার আলোচনায় আসি। কবি বলেছেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারের ধূসর ফেনায়। কবি কল্পনা করেছেন মহুয়ার দেশ, সেই মহুয়ার দেশে রয়েছে ছোট্ট পাহাড়, যে পাহাড়ে থেকে ঝর্ণা বয়ে নেমেছে পাহাড়ের তলদেশে। পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়ছে, সেই ঝর্ণার উপর পড়ন্ত বিকেলের সূর্যের মৃদু আলো, পড়ন্ত বিকেলের সূর্যের সোনালি রোদ্দুর এসে পড়ছে। পুরো ঝর্ণা থেকে পতিত জলরাশির উপর যখন সূর্যের আলো পড়ছে, তখন পুরো জলরাশি যেন আলোয় ঝলমল করছে, চিকচিক করছে, যা দেখে মনে হয়েছে যেন এটা একটা আলোর স্তম্ভ বা আলোর পিলার। কবি বলছেন যে মাঝে মাঝে সেই মহুয়ার দেশে সন্ধ্যাকালীন অবস্থায়, সন্ধ্যার আগের মুহূর্তে ওই জলস্রোতে দেখা যায় যে অলস সূর্য যেন এঁকে দিচ্ছে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। উজ্জ্বলতাটা কার মতো? না, গলিত সোনা যেমন উজ্জ্বল, তেমনি উজ্জ্বল ওই ওই জলরাশিও। কিসের কারণে উজ্জ্বল হয়েছে? না, সূর্যের পড়ন্ত বিকেলের আলো, সোনালি রোদ্দুর ওই জলরাশির উপর পড়ার ফলে জলরাশি উজ্জ্বল হয়েছে। উপর থেকে জল নিচে পড়ছে, পুরো জলরাশিটা চিকচিক চিকচিক করছে, মনে হচ্ছে যেন একটা আলোর স্তম্ভ নামছে। এখানে বলা হচ্ছে অলস সূর্য। অলস সূর্য কেন? না, দুটো কারণ হতে পারে। এক, সারাদিন জগৎবাসীকে আলো এবং তাপ দান করার ফলে সূর্য ক্লান্ত, তাই সে অলস। আর দ্বিতীয় কারণ হতে পারে নাগরিক জীবনের ক্লান্তি যেন প্রকৃতি তথা সূর্যকেও গ্রাস করেছে, তাই সে অলস। আর ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কবি যে আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। আর সেই জলরাশি যেখানে পড়ছে, সেই জলরাশি যে জায়গাটায় পড়ছে, সেখানে অসংখ্য বুদবুদ তৈরি হচ্ছে। সেই অসংখ্য বুদবুদের সমাহারে তৈরি হচ্ছে ফেনা। সেই ফেনা রং যেন ধূসর। সেই ধূসর বর্ণের জলের ফেনার উপরও পড়ছে ওই পড়ন্ত বিকেলের মৃদু সোনালি আলো। স্বাভাবিক কারণে বুদবুদের উপর সূর্যের কিরণ পড়ার ফলে সেই সূর্যের আলো বিচ্ছুরিত হচ্ছে চারিদিকে, যার ফলে যেন ঔজ্জ্বল্যের প্রকাশ ঘটছে। এতটাই উজ্জ্বল হয়ে যাচ্ছে স্থানটা যে তার দিকে তাকিয়ে থাকা যায় না, মনে হচ্ছে যেন ওই জায়গাটায় আগুন লেগে গেছে। যেখানে জলরাশি পড়ছে, ওই ঝর্ণার জলরাশি, সেই জায়গাটায় এত বুদবুদ তৈরি হয়েছে, সেই বুদবুদের সমাহারে ফেনা তৈরি হয়েছে, আর সেই ফেনার উপর পড়ন্ত বিকেলে সোনালি রোদ্দুর এসে পড়ছে এবং তা বিচ্ছুরিত হচ্ছে। যে যে আলোর বিচ্ছুরণ আমাদের চোখকে ধাঁধিয়ে দেয়, মনে হয় যেন সেখানে আগুন লেগে গেছে। জলের অন্ধকার বলা হচ্ছে কেন? সেই জায়গাটা, সেই জলরাশি যেখানে পড়ছে, সেখানে সেই জায়গাটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না, কারণ আলোর উজ্জ্বলতা আমাদের এতটাই চোখ ধাঁধিয়ে দিয়েছে যে প্রকৃতপক্ষে যে জায়গাটায় জলটা পড়ছে, সেই জায়গায় কি আছে বা সেই জায়গার রূপটা কেমন, তা প্রকৃতপক্ষে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। তাই অন্ধকার বলা হচ্ছে, যেন আমরা অন্ধকারে রয়েছি। আর সেই উজ্জ্বল স্তব্ধতায় যখন চারিদিকের প্রকৃতি মহুয়ার দেশে চারিদিকের প্রকৃতি যখন উজ্জ্বল হয়ে গেছে, কেন উজ্জ্বল হয়েছে? এই জলরাশি থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, সূর্যের আলো জলরাশির উপর এসে পড়ছে, আর তা আবার বিচ্ছুরিত হয়ে প্রকৃতির অঙ্গনে পড়ছে। স্বাভাবিক কারণে সারা প্রকৃতি উজ্জ্বল হয়ে গেছে।
তার সেই উজ্জ্বল প্রাকৃতিক স্তব্ধতায় যেন সময় সেখানে থমকে দাঁড়িয়েছে, গতিহীন হয়েছে। হ্যাঁ, সেই গতিহীন স্তব্ধ উজ্জ্বল প্রকৃতিকে কবি অনুভব করতে চান। সেই স্থানে গিয়ে নিজেকে সমর্পণ করে দিতে চান। অথচ সেই প্রকৃতির অঙ্গনে এসে হানা দিচ্ছে নাগরিক জীবন। নাগরিক জীবনের দুঃস্বপ্ন যেন কবিকে ব্যথিত করছে। যখন কবি সুন্দর প্রকৃতির রাজ্যের কল্পনা করছেন, ঠিক সেই সময়ও কবির মনোজগতে এসে হানা দিচ্ছে নগর সভ্যতা। তাই তো কবি বলেন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, ধোঁয়ার বঙ্কিম বলতে বাঁকা, আঁকা বাঁকা নিঃশ্বাস। নিঃশ্বাস বলতে কি না, নিঃশ্বাস সাধারণ অর্থে যা নির্গত হয় তাই হচ্ছে, যে শ্বাস নির্গত হয় তাই হচ্ছে নিঃশ্বাস। এখানে ধোঁয়া নির্গত হচ্ছে, তাই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলা হচ্ছে। ঘুরে ফিরে ঘরে আসে, কার ঘরে আসে? না, কবির ঘরে আসে। কবির কোন ঘরে আসে? কবির মনের ঘরে আসে। কিসের মতো? না, শীতের দুঃস্বপ্নের মতো। দুঃস্বপ্ন কাকে বলা হয়? দুঃস্বপ্ন হচ্ছে আমাদের অবচেতন মনে জমে থাকা হতাশা, ভয় থেকেই মনের গোপনে জন্ম নেয় যে খারাপ স্বপ্ন, তাই হলো দুঃস্বপ্ন। শীতের দুঃস্বপ্ন কেন বলা হচ্ছে? শীতকাল আসলে আমাদের কাছে জড়তা নিয়ে আসে, জীর্ণতা নিয়ে আসে, শীর্ণতা নিয়ে আসে রুক্ষতা। হ্যাঁ, সব কিছু যেন ঝরে যায়, সব কিছু রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। সব যেন আমাদেরকে জড়তার বন্ধনে আবিষ্ট করে শীতকাল। তাই শীতকাল আমরা কেউই চাই না। শীতকাল যেন আমাদের কাছে দুঃস্বপ্নের মতো। প্রাণচঞ্চল মানুষের কাছে, কর্মমুখর মানুষের কাছে শীতকাল তাই দুঃস্বপ্নের ন্যায়। তাই এখানে দুঃস্বপ্নটাকে শীতের সঙ্গে তুলনা করা হচ্ছে। যাই হোক, শীতের সঙ্গে দুঃস্বপ্নটাকে তুলনা করা হচ্ছে, ঠিক আছে, শীতের দুঃস্বপ্ন। এখানে শীতের দুঃস্বপ্নের মতো কি ঘুরে আসছে? না, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। এখানে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস আসলে সেই নগর জীবনের যন্ত্র সভ্যতায় যন্ত্রের চিমনি থেকে নির্গত ধোঁয়াকে ইঙ্গিত করছে। চিমনি বলতে কলকারখানার যে লম্বা পাইপ থেকে কলকারখানার ধোঁয়াটা নির্গত হয়, সেইটাকে বলা হচ্ছে চিমনি। সেই চিমনির থেকে নির্গত ধোঁয়াকে ইঙ্গিত করা হচ্ছে এখানে। কবি যখন সুন্দর মহুয়ার দেশের কল্পনা করছেন, তখনও নগর সভ্যতা যেন তার মনের ঘরে দুঃস্বপ্নের ছাপ ফেলে দিচ্ছে। তো নাগরিক সভ্যতা যেন সেই সময়ও তার মনোজগতে হানা দিচ্ছে। কবির স্বপ্ন প্রকৃতির রাজ্য যখন কল্পনা করছেন, তখন নাগরিক সভ্যতা কিভাবে হানা দিচ্ছে তা অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বোঝা যায়। যেমন তার শব্দ চয়নের মধ্যে তা বোঝা যায়। যেমন অলস কথাটা আসলে নাগরিক জীবনের বিষণ্ণতাকে যেন ইঙ্গিত করে। কিংবা স্তম্ভ, যার ইংরেজি প্রতিশব্দ পিলার, সেই পিলার যেন নগর সভ্যতার ইঙ্গিতবাহী। কিংবা আগুন যেন সেই যন্ত্র নির্ভর সভ্যতার যন্ত্রের থেকে নির্গত আগুনের ইঙ্গিতবাহী। কিংবা ধূসর হচ্ছে নাগরিক জীবনের ধূসরতা, নাগরিক জীবনের বিষণ্ণতার ইঙ্গিতবাহী। অর্থাৎ অর্থাৎ যখন কবি স্বপ্ন দেখছেন একবার কল্পনায় এক সুন্দর প্রকৃতির রাজ্যের কল্পনা করছেন বা ছবি আঁকছেন, তখনও যেন তার কল্পনার জগতে নাগরিক সভ্যতা যেন উঁকি দিচ্ছে। কবির এই স্বপ্নের মহুয়ার দেশ, কল্পিত সুন্দর প্রকৃতির রাজ্য কোথায় রয়েছে? না, অনেক অনেক দূরে আছে এই মেঘ-মদির মহুয়ার দেশ। এই মেঘে ঢাকা, মেঘের দ্বারা মত্ত, মেঘের দ্বারা আবিষ্ট এই মহুয়ার দেশ যেন অনেক অনেক দূরে রয়েছে। কোথা থেকে অনেক দূরে রয়েছে? কবির কাছ থেকে আজ যেন অনেক দূরে রয়েছে। কবি কোথায় আছেন?
কবি আছেন নগর সভ্যতায়, অর্থাৎ নগর সভ্যতা থেকে যেন অনেক দূরে রয়েছে কবির কল্পিত এই সুন্দর প্রকৃতির রাজ্য। আর মোদির কথাটার অর্থ হচ্ছে মত্ততা বা নেশাচ্ছন্নতা, বা যাতে আবেশ লাগে তাকে বলা হচ্ছে মোদির। সেই মহুয়ার দেশে কি রয়েছে না, সেখানে সমস্তক্ষণ পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য। সেখানে সারাক্ষণ পথের দুধারে থাকা দেবদারু গাছ তারা পথের উপর ছায়া ফেলে, আর এক রহস্যময় পরিবেশ। দেবদারু গাছের দীর্ঘ রহস্য বলতে কি বোঝানো হয়েছে না, দেবদারু গাছ আমরা জানি লম্বা লম্বা হয়, যার ডালপালা কম থাকে, এই শাখা প্রশাখা কম, স্বাভাবিক কারণে সূর্যের আলো তার ফাঁক ফোকর দিয়ে এসে পড়ে পথে, আবার দেবদারু গাছের ছায়াও এসে পড়ে পথের উপর। দুধারেই রয়েছে দেবদারু গাছ, স্বাভাবিক কারণে সূর্য যেদিকেই থাকুক না কেন পথটা যেন আলো ছায়াময় পরিবেশ তৈরি করছে, যেন রহস্যময় পরিবেশ তৈরি করছে, যা অস্পষ্ট এক পরিবেশ তৈরি করে, তাই হলো রহস্যময়তা। মহুয়ার দেশের মধ্যে দিয়ে চলে যাওয়া পথে দুধারে থাকা দেবদারু গাছ পথের মধ্যে যেন এক রহস্যময় পরিবেশ তৈরি করছে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আর দূরে থাকা সমুদ্র, ওই মহুয়ার দেশ থেকে দূরে থাকা সমুদ্রের গর্জন, দীর্ঘশ্বাস বলতে এখানে সমুদ্রের গর্জনকে বোঝানো হচ্ছে। মহুয়ার দেশের রাত্রির নির্জনতাকে, নিঃসঙ্গতাকে যেন আলোড়িত করে, যেন ভেঙে দেয়। দীর্ঘশ্বাস কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে আমাদের মনের হতাশা বা কষ্টের ফলে আমাদের যে শ্বাস নির্গত হয়, দীর্ঘ শ্বাস নির্গত হয়, তাই হলো দীর্ঘশ্বাস। কিন্তু এখানে দীর্ঘশ্বাস বলতে সমুদ্রের ঢেউয়ের গর্জনকে ইঙ্গিত করা হচ্ছে। নির্জন মানে জনহীন, নিঃসঙ্গ মানে সঙ্গ না থাকা। যাই হোক, মহুয়ার দেশের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ যা নগর সভ্যতা থেকে অনেক দূরে, যেটা নগর সভ্যতার কোলাহল মুক্ত, নির্জন নিঃসঙ্গ, সেই মহুয়ার দেশের রাত্রিকালীন নির্জনতা নিঃসঙ্গতাকে আলোড়িত করে। সেখান থেকে দূরে থাকা সমুদ্রের দীর্ঘশ্বাস। কবি চান এমনই এক স্বপ্নের মহুয়ার দেশে যেতে। কবির শান্তির নীড় বলা যায় স্বপ্নের অলোকাপুরী সেই মহুয়ার দেশে যেতে। সেখানে কেন যেতে চান? যেতে চান নগর জীবনের সমস্ত ক্লান্তি গ্লানি দূর করে দেওয়ার জন্য। তাই তিনি বলেন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমরা জানি মহুয়ার ফল থেকে মাদক দ্রব্য তৈরি হয়, আবার মহুয়ার ফুল আমাদেরকে যেন নেশায় আচ্ছন্ন করে। আসলে কবি প্রকৃতির নেশায় আবিষ্ট হতে চান, কবি প্রকৃতির নেশায় মত্ত হতে চান, কবি প্রকৃতির নেশায় আচ্ছন্ন হতে চান। আচ্ছন্ন হতে চান কেন না, এই আচ্ছন্ন হয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যেন নগর জীবনে ক্লান্তি, হতাশা, বিষাদ, যন্ত্রণা, অবসাদ সব কিছুকে ভুলে যেতে চান। দ্বিতীয় স্তবকে কিন্তু দেখা যায় কবির এই স্বপ্নভঙ্গের কাহিনী। কবি যে স্বপ্নে যে মহুয়ার দেশকে দেখেছিলেন আর বাস্তবের যে মহুয়ার দেশ যেন সম্পূর্ণ আলাদা। কবির স্বপ্নের সেই মহুয়ার দেশে আজ এসে হানা দিয়েছে নগর সভ্যতা, যন্ত্র সভ্যতা, এসেছে ব্যবসায়িক দল। মহুয়ার দেশের প্রাকৃতিক সম্পদ তারা মাটির উপরকার এবং মাটির তলাকার প্রাকৃতিক সম্পদ ব্যবসায়িক দল যেন সন্ধান পেয়েছে, আর তাদের লুব্ধ দৃষ্টি তাই এসে পড়েছে মহুয়ার দেশের উপর। সেখানে প্রতিষ্ঠিত হয়েছে কয়লা খনি, সেখানে প্রতিষ্ঠিত হয়েছে শিল্প, প্রতিষ্ঠিত হয়েছে কয়লা খনি। দিন রাত সেখান থেকে কয়লা উত্তোলন হয়,
আর কয়লা উত্তোলনের শব্দ কিংবা কয়লা উত্তোলনের জন্য ডিনামাইট ফাটানোর আওয়াজ কবিকে অসহ্য করে। তাই তো কবি বলেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। কবি কবি দেখেন বর্তমানে কি না, মহুয়ার দেশে কয়লা খনি স্থাপিত হয়েছে। কয়লা খনির গভীর থেকে কয়লা উত্তোলনের জন্য কখনো ডিনামাইট ফাটানো হচ্ছে, কিংবা কয়লা উত্তোলনের যে আওয়াজ, সেই আওয়াজ তিনি শুনতে পান। এই আওয়াজ কবির কাছে অসহ্য লাগে। মহুয়ার বনের নিঃসঙ্গ তাকে আলোড়িত করেছিল সমুদ্রের ঢেউয়ের গর্জন। সেই গর্জন কবির অসহ্য লাগেনি। এই কারণে প্রাকৃতিক নির্মল পরিবেশের সঙ্গে সেই সমুদ্রের গর্জন যেন মানানসই ছিল, সামঞ্জস্যপূর্ণ ছিল। কিন্তু ওই সুন্দর নির্মল প্রাকৃতিক পরিবেশে কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের শব্দ বা যন্ত্রের শব্দ যেন বেমানান, অসামঞ্জস্যপূর্ণ। তাই এই শব্দ কবির কাছে অসহ্যকর। আর শিশিরে ভেজা সবুজ সকালে তিনি কি দেখেন না, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। যে শিশিরে ভেজা সকাল আমাদের মনে নতুন স্বপ্ন যোগায়, মনে নতুন আশা যোগায়। আমরা জানি প্রত্যেকেই যে এই পৃথিবীর জীবজগৎ বলো, উদ্ভিদ জগৎ বলো, জীবজগৎ তথা উদ্ভিদ ও প্রাণী জগৎ সবাই রাত্রিবেলায় যেন বিশ্রাম নেয়, আর দিনের বেলায় তারা তাদের কাজ করে। রাত্রিবেলা বিশ্রাম নেয় কেন? তারা যেন পরের দিনটাকে নতুন উদ্যমে শুরু করতে পারে, মনে নতুন আশা নিয়ে, নতুন উদ্যম নিয়ে, নতুনভাবে দিনটাকে শুরু করতে পারে। সকালে যেন তারা তরতাজা হয়ে মনে ও দেহে নতুন শক্তি নিয়ে তারা যেন নতুন আশা নিয়ে নতুন দিনে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু এই মহুয়ার দেশের মানুষেরা আজ নগর সভ্যতার কল্যাণে তাদের নিজস্ব সংস্কৃতিকে হারিয়েছে, নিজেদের ঐতিহ্যকে হারিয়েছে, নিজেদের শরীরের মনের প্রাণবন্ততাকে হারিয়েছে, প্রাণ প্রাচুর্যকে হারিয়েছে তাদের সবুজে ঘেরা সুন্দর স্বপ্নকে, তাদের নিজস্ব ঐতিহ্যকে। তারা যে সাঁওতাল পরগনা তথা মহুয়ার দেশের মানুষেরা ছিল কৃষিজীবী, তারা আজ হয়েছে শ্রমিক। সেই শ্রমিক বা সেই মহুয়ার দেশের থাকা মানুষগুলো যারা কয়লা খনিতে কাজ করছে, তাদের শিশিরে ভেজা সবুজ সকালে তারা তরতাজা হওয়ার পরিবর্তে তারা হয়ে যাচ্ছে অবসন্ন। তাই তাদের শরীরে দেখা যায় ধুলোর কলঙ্ক, ধুলোর কালো দাগ। আসলে ধুলোর কালো দাগ কিসের দাগ? না, কয়লার কুড়ো। তারা সারা রাত ধরে কয়লা খনিতে কাজ করেছে, কাজ করে তারা অবসন্ন হয়েছে তাদের মন, তাদের দেহ। তাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তারা ছিল স্বাধীন, আজ যেন পরাধীন শ্রমিকে পরিণত হয়েছে। তাই তাদের মনেও যেন অবসাদ রয়েছে দেহের মতোই। সারা রাত তারা ঘুমোয়নি, তাই তাদের ঘুমহীন চোখে তাদের হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন তো আগেই বলেছি, যা খারাপ স্বপ্ন, যা ভয় আতঙ্ক থেকে মনের গোপনে যে স্বপ্ন জাগে, তাই হলো দুঃস্বপ্ন। তাদের ক্লান্ত শরীরে, ক্লান্ত চোখে, বিষণ্ণ মনে তারা যে স্বপ্ন দেখে তা ভয়ের, তা আতঙ্কের। তাই তারা দুঃস্বপ্ন দেখে, তাদের চোখে যেন হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। আসলে নিজেদের অধিকার, নিজেদের স্বাধীনতা থেকে তারা বঞ্চিত হতে চলেছে। নগর সভ্যতা, ব্যবসায়ী সম্প্রদায়ের বর্বর লোভ যেন তাদের স্বাধীনতাকে হরণ করেছে, তাদের স্বাতন্ত্র্যকে হরণ করেছে, তাদের নিজস্বতাকে হরণ করেছে, তাদেরকে শ্রমিকে পরিণত করেছে, পরাধীন করেছে। তাদের মনের যে প্রাণ প্রাচুর্য, তাদের মনের যে সুন্দর স্বপ্ন, সেই সব কিছুকে ভেঙে খান খান করে দিয়েছে। পরিবর্তে অনিশ্চিত জীবনযাপনের যেন ভয়, আতঙ্ক তাদেরকে গ্রাস করেছে। তাই তাদের ঘুমহীন চোখে তাই
ঘুমহীন চোখে তারা ক্লান্ত দুঃস্বপ্নই দেখতে পায়। তাহলে আমরা মহুয়ার কবিতাটি আলোচনাতে দেখতে পেলাম কবি প্রথম অংশে কবির কল্পিত মহুয়ার দেশের কথা, যে কবি কল্পিত মহুয়ার দেশে মাঝে মাঝেই হানা দিচ্ছে নগর সভ্যতা। আবার কিন্তু কল্পরাজ্যের সেই নগর সভ্যতা দীর্ঘস্থায়ী হয়নি, কবি দীর্ঘস্থায়ী হতে দেননি। আর দ্বিতীয় স্তবকে কিন্তু আমরা দেখতে পেলাম কবির সেই কল্পনার বা স্বপ্নের মহুয়ার দেশ, যে স্বপ্নের মহুয়ার দেশ কবির শান্তির নীড়, সেই শান্তির নীড় মহুয়ার দেশ যেন নগর সভ্যতার গ্রাসে আজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নগর সভ্যতার করালো থাবা সেই মহুয়ার দেশের স্বাতন্ত্র্যকে নষ্ট করে দিয়েছে। আসলে যেন নগর সভ্যতা প্রকৃতিকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। এই হলো মহুয়ার কবিতার মূল বক্তব্য বা আলোচনা। পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব। ধন্যবাদ।